নমস্কার, আপনি দেখছেন জিএস নিউজ টিভি বাংলা। আজ 13ই নভেম্বর বৃহস্পতিবার। আজকের সবচেয়ে বড় কয়েকটি তাজা খবর দেখে নেব এক নজরে। আজকের হেডলাইন্সগুলি। কোর্টের ভেতর হোয়াটসঅ্যাপ দেখালেন বিকাশ। একটু হেসে বিচারপতি সিনহা বললেন, এভাবে কি আর চাপ দেওয়া যায়? কি হলো হঠাৎ হাইকোর্টে? নিজের জন্য নয়, দলের জন্যই দুর্নীতি করে চলে গিয়েছিলেন পার্থ। মুখ্যমন্ত্রীর বাইজিকে নিয়ে বড় তথ্য ফাঁস। দিল্লি লালকেল্লা বিস্ফোরণ কিভাবে করা হয়েছিল প্ল্যান, উঠে এলো ভয়ঙ্কর তথ্য। বিহারে अब की बार নীতিশ সরকার, ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়। বন্ধ লক্ষ্মীর ভান্ডার চালুর দাবিতে ঝাঁটা হাতে মহিলাদের বেরিয়ে অফিস ঘেরাও। এসআইআর ফর্ম না পেলে কোথায় যাব, লেখা ভুল হলে কি করব, নানা প্রশ্নের উত্তর কমিশনে। অতিরিক্ত 10 নম্বর কি সবাই পাচ্ছেন? এসএসসি শুনানি চলাকালীন ঐতিহাসিক নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। মিনি নিলামের আগেই বড় ভুল নিতা আম্বানির। এই তারকাকে বাদ দিয়ে বিপদ বাড়ালো মুম্বাই ইন্ডিয়ান্স। এর ফল প্রকাশের কাউন্টডাউন শুরু। এবার নবম দশমের ফল প্রকাশের দিন জানালো এসএসসি। চীনের একাধিপত্য শেষ এবার ভারতেই। 2000 টন উৎপাদনে বদলে যাবে দেশের ভাগ্য। বাচ্চার বয়স 5 বছরের কম হলে দিতে হবে অর্ধেক টিকিটের দাম। জানুন রেলের এই বিশেষ নিয়ম। পাহাড় থেকে গ্রাম, দরজায় পৌঁছে যাবে ডাক্তার, ওষুধ। মুখ্যমন্ত্রী মমতার বড় ঘোষণা। ভয় নয় ভরসা, রেল যাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস ফেরাতে বাঁকুড়া স্টেশনে স্নিপার ডগ নিয়ে আরপিএফ এর বিশেষ অভিযান। দিল্লি বিস্ফোরণের পরেই বীরভূমে উদ্ধার 20,000 জিলোটিন স্টিক, প্রবল চাঞ্চল্য বঙ্গে। ডোপিং নিয়ে কড়া সিদ্ধান্ত, সাসপেন্ড এশিয়ান গেমসে পদকজয়ী সহ একাধিক অ্যাথলিট। ভুটান থেকে ফিরেই দিল্লি বিস্ফোরণ কাণ্ডে আহতদের দেখতে হাসপাতালে মোদি, যোগ দেবেন মন্ত্রিসভার বৈঠকেও। দেশের মধ্যে প্রথমবার সেমিস্টারে ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর। পেনশন পেতে দরকার লাইফ সার্টিফিকেট, কিভাবে জমা দেবেন, অনলাইন না অফলাইন? শ্রীলঙ্কায় দেশের দায়িত্ব পালন করছেন কিন্তু ভোটার তালিকা থেকে বাদ গিয়েছেন নাম। এসআইআর নিয়ে আতান্তরে প্রাক্তন সেনাকর্মী। দিল্লি বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে মোদি, জড়িতদের কঠোর শাস্তির আশ্বাস। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে, দয়া করে একটি লাইক দিয়ে পাশে থাকুন। আপনার একটি লাইক আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার দেখে নেব বিস্তারিত খবর। এজলাসে মামলা চলাকালীন বিরক্ত বিচারপতি অমৃতা সিনহা। আজ অর্থাৎ বুধবার কলকাতা হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশনের মামলা চলছিল। সেই সময় কোর্টের অন্দরে হাততালি দেন মামলাকারীদের একাংশ। এরপরেই বিরক্ত হয়ে বিচারপতি মক্কেলদের বের করে দেন। মূলত এসএসসি নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা হয় গত 18ই সেপ্টেম্বর। সেই ফল বের হয় 7ই নভেম্বর। যে সকল চাকরি প্রার্থীরা এই পরীক্ষা দিয়েছেন তাদের একাংশের অভিযোগ পরীক্ষায় প্রশ্নপত্র ছিল ভুলে ভরা। এদিন শুনানি চলাকালীন দুপক্ষের আইনজীবীদের মধ্যে তুমুল আইনি লড়াই চলছিল। সেই সময় একদল অতি উৎসাহী মানুষ এজলাসের ভেতরেই হাততালি দিতে শুরু করেন। তখনই বিরক্ত হন বিচারপতি অমৃতা সিনহা। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মোবাইল বের করে একটি হোয়াটসঅ্যাপে দেখান কোর্টকে। বিকাশবাবুর দাবি, যারা হাততালি দিচ্ছিলেন তাদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে মামলা চলাকালীন এজলাসে ভিড় করে থাকেন, তাতে আদালতের উপরে চাপ থাকবে। এরপর বিচারপতি সিনহা একটু হালকাভাবেই বলেন, এভাবে কি আর চাপ দেওয়া যায়? প্রায় 3 বছরের মতো সময় জেলে থাকার পর অবশেষে গতকাল জেল থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি গ্রেপ্তার হওয়ার পর তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছিল। আবার তাকে অপমান করে কি দলে ফিরিয়ে নেবে? বিজেপির ঘনিষ্ঠ মহলের একটা অংশ দাবি করছে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে। কেননা পার্থ চট্টোপাধ্যায় নিজের জন্য দুর্নীতি করে জেলে যাননি, তিনি দলের জন্য দুর্নীতি করে জেলে গিয়েছিলেন। ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক বড় তথ্য ফাঁস হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইজি বৃষ্টি মুখার্জি নামে একটি তালিকা রয়েছে বলে দাবি করেছে বিজেপি। আর সেসবের মধ্যেই এবার মুখ্যমন্ত্রীর ভাইজির নাম পার্থ চট্টোপাধ্যায় নিজে ঢুকিয়েছিলেন। তাই এতে একা পার্থ চট্টোপাধ্যায় দায়ী নন, এটা তৃণমূলের একটি সাংগঠনিক দুর্নীতি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, তৃণমূল এখন গিলবে না উগড়ে ফেলে দেবে তা বুঝতে পারছে না। তাই বলে চোর তো আর হতে পারে না। পার্থবাবুর কোনো ঠেকা পড়েছে যে মুখ্যমন্ত্রীর ভাইজির নাম ঢোকাবেন? মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, পার্থবাবু যদি নাম ঢোকাতেন তাহলে নিজের বান্ধবীর নাম ঢোকাতেন, নিজের ভাইজির নাম ঢোকাতেন। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে হওয়া ভয়াবহ বিস্ফোরণে এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন 12 জন, আহত 28 জন। তদন্তে বেরিয়ে এসেছে এমন এক সত্য যা দেশকে হতবাক করে দিয়েছে।
তদন্তে জানা গিয়েছে ডাক্তার উমর, যিনি মূলত শ্রীনগরের সরকারি মেডিকেল কলেজের প্রাক্তনী ছিলেন, জিহাদি মতাদর্শে প্রভাবিত। তিনি নিজেই বিস্ফোরণ ঘটানো হুন্ডাই i20 গাড়িটি চালাচ্ছিলেন। সোমবার সকাল থেকে ডাক্তার উমরের গতিবিধি পুলিশের নজরে আসে। সকাল 7টার দিকে তিনি ফরিদাবাদ থেকে রওনা দেন এবং সকাল 8:13 বদরপুর টোল প্লাজা পার হন। দুপুর নাগাদ ওখলা শিল্পাঞ্চল এলাকায় এবং বিকেল 3:19 লালকেল্লা কমপ্লেক্সের কাছে দেখা যায় তাকে। তদন্তে উঠে এসেছে, এই হামলার মূল মস্তিষ্ক শুধু ওমর নন, তিনি ছিলেন বৃহত্তর সন্ত্রাসী নেটওয়ার্কের অংশ, যার নেতৃত্বে ছিল কাশ্মীর এবং হরিয়ানার কয়েকজন উচ্চশিক্ষিত চিকিৎসক। জম্মু এবং কাশ্মীর পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী মুজাম্মিলের কাছ থেকে জবানবন্দিতে বেরিয়ে আসে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে কাজ করা একাধিক চিকিৎসক ডাক্তার ওমর, ডাক্তার আদিল এবং ডাক্তার শাহিল সৈয়দ, যারা মিলে ভারতে ব্যাপক বিস্ফোরণের পরিকল্পনা করেছিলেন। পুলিশ জানিয়েছে, এই নেটওয়ার্কে ব্যবহৃত বিস্ফোরক ছিল অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল অয়েল, যা সহজলভ্য উপাদান দিয়ে তৈরি। এর মাধ্যমে বড় মাপের বিধ্বংসী যজ্ঞ ঘটানো সম্ভবত। একাধিক জিজ্ঞাসাবাদের প্রকাশ, মৌলভী ইরফান আহমেদ নামে এক ধর্মীয় নেতা এই গোটা চক্রের সাথে জড়িত। বিজেপি করার অপরাধে 3 মাস ধরে বন্ধ লক্ষ্মীর ভান্ডার, এমনই অভিযোগ মহিলাদের। তাদের দাবি, তাদের মধ্যে অনেকেই বিজেপি করেন, সেই কারণেই তারা সরকারি প্রকল্প থেকে বঞ্চিত। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার প্রায় কয়েক হাজার মহিলা হাতে ঝাঁটা নিয়ে বিডিও অফিসে ছুটে যান, ডেপুটেশন জমা দেন। কিন্তু পুলিশ যাওয়ার পথে বাধা দেয়, ফলে পুলিশের সাথে তুমুল ধস্তাধস্তি শুরু হয়ে যায়। প্রায় বিভিন্ন সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, বিরোধী দল করলেও সরকারি প্রকল্প থেকে কেউ বঞ্চিত হন না। অথচ বিপরীত চিত্র ময়নাতে। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের ময়নায় 12,000 মহিলার প্রায় 3 মাস ধরে বন্ধ লক্ষ্মীর ভান্ডার। ময়নার বিডিও অফিসে ঢুকতে গেলে পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয় মহিলাদের, এমনটাই অভিযোগ। হাতাহাতিতে জখম হন কয়েকজন বিক্ষোভকারী, কয়েকজন মহিলার মাথায় এবং কপালে আঘাত লাগে। কাটছে না এসএসসি জট, একের পর এক মামলার জটে এসএসসি। উঁচু ক্লাসে না পড়িয়ে শুধু অভিজ্ঞতার জন্য 10 নম্বর। নবম দশম ক্লাসে শিক্ষকতা করা প্রার্থীদের একাদশ দ্বাদশের জন্য কেন 10 নম্বর? এই মর্মে মঙ্গলবারই দায়ের হয়েছিল মামলা। মামলাকারীর আবেদনের গুরুত্ব বুঝে সেই মামলা গ্রহণ করেন বিচারপতি অমৃতা সিনহা। আজই ছিল তার শুনানি। নবম দশমের শিক্ষকতা করা একজন প্রার্থী একাদশ দ্বাদশের পরীক্ষার অভিজ্ঞতার জন্য কেন 10 নম্বর পাবেন? কিসের অভিজ্ঞতা? এসএসসির অতিরিক্ত 10 নম্বর প্রশ্নে আদালত জানিয়েছে, লিখিত পরীক্ষার ফল প্রকাশ হলেও কার্যকর না হওয়ার নির্দেশ বহাল রাখছেন বিচারপতি অমৃতা সিনহা। অভিজ্ঞ শিক্ষকদের 10 নম্বর দেওয়া নিয়ে এদিন আদালতের একাধিক প্রশ্নের মুখে পড়ে কমিশন। নবম দশম প্রার্থীরা কি একাদশ দ্বাদশের নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতার নিরিখে 10 নম্বর পেতে পারেন? 2025 নিয়োগের ক্ষেত্রে একটা বড় ইস্যু এটা। পাশাপাশি বিচারপতি অমৃতা সিনহা কমিশনের কাছে এও জানতে চান, যারা 16 সালে পরীক্ষায় বসেননি তারাও কি 10 নম্বর পাবেন? এদিন শুনানির পর মামলার নথি সব পক্ষকে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। উল্লেখ্য, গত 18 সেপ্টেম্বর এসএসসিতে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়। পরীক্ষায় 54 দিনের মাথায় 7ই নভেম্বর ফল প্রকাশিত হয়। তবে নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ ঝুলে রয়েছে কমিশনের অভিজ্ঞতার নিরিখে অতিরিক্ত 10 নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে। যে বিরল খনিজগুলি সরবরাহের জন্য এতদিন চীন বা বেজিং এর উপর নির্ভর করতে হতো ভারত, সেই গুরুত্বপূর্ণ রেয়ার আর্থ খনিজটির উৎপাদন এবার দেশের মাটিতেই শুরু হয়ে গেল। বিশেষত যানবাহন, সোলার প্যানেল এবং সেমি কন্ডাক্টর তৈরির মতো অত্যাধুনিক প্রযুক্তিতে অপরিহার্য এই বিরল খনিজটির উৎপাদন শুরু হওয়ায় ভারতীয় শিল্প মহলে নতুন দিগন্ত খুলে গেল। চীনের পক্ষ থেকে সম্প্রতি ভারতীয় উৎপাদন ক্ষেত্রকে আঘাত করার এবং রপ্তানিতে হ্রাস টানার উদ্দেশ্যে বিরল খনিজগুলি সরবরাহ বন্ধ করার পরই দেশেই এটির উৎপাদনের জন্য বড় পদক্ষেপ গ্রহণ করল নয়াদিল্লি। শুধু ভারত নয়, এই মুহূর্তে সারা বিশ্বই এই রেয়ার আর্থের জন্য মূলত চীনের উপর নির্ভরশীল। গুরুত্বপূর্ণ খনিজ উৎপাদন এবং প্রক্রিয়াকরণ সংস্থা লোহুম উত্তরপ্রদেশে 500 কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে একটি বিরল মৃত্তিকা চুম্বক উৎপাদন কেন্দ্র স্থাপনের ঘোষণা করেছে। এটি অত্যাধুনিক প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা হবে প্রায় 2000 টন। হালকা এবং ভারী উভয় খনিজই তৈরি হবে। কোম্পানিটি আরও নিশ্চিত করেছে যে এই নতুন উৎপাদন ইউনিট থেকে হালকা এবং ভারী উভয় প্রকারের রেয়ার আর্থ খনিজই পরিশোধন হবে। লোহুমের প্রতিষ্ঠাতা এবং মুখ্য নির্বাচনী আধিকারিক রজত বর্মা জানিয়েছেন, এই প্ল্যান্টটি ভারতের উৎপাদন ভ্যালু চেনের একটি বড় ঘাটতি পূরণ করবে। প্রসঙ্গত উল্লেখ্য, সারা বিশ্বে মোট উৎপাদিত রেয়ার আর্থ খনিজের প্রায় 90% চীন উৎপাদন করে। বিশ্বের প্রায় সব দেশেই গুরুত্বপূর্ণ খনিজটির জন্য চীনের ওপর নির্ভরশীল। গত 10 তারিখ দিল্লির লালকেল্লার কাছে আকস্মিক বিস্ফোরণের ঘটনার পর দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তারই অংশ হিসেবে বুধবার বাঁকুড়া রেলওয়ে স্টেশনে প্রোটেকশন ফোর্সের বিশেষ তল্লাশি অভিযান চালায়। এই অভিযানে স্নিপার ডগ ব্যবহার করা হয়। গোটা স্টেশন চত্বর, প্ল্যাটফর্ম, যাত্রীদের ব্যাগ এবং পার্কিং লট পর্যন্ত নজরদারি চালানো হয়। নাশকতা রুখতে এরিয়া ডমিনেশন আরপিএফ অফিসার ইনচার্জ তপন কুমারের রায় এই অভিযানকে এরিয়া ডমিনেশন হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, সন্ত্রাসবাদীদের রুখতে এরকম অভিযান চলবে। আধিকারিক তপন কুমার রায় আরও জানান, সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণের ঘটনার পর বহু যাত্রী আতঙ্কিত।
আরপিএফ এর এই কঠোর নজরদারি ব্যবস্থা বাঙ্কুরা স্টেশন এবং তার আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করবে। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর সারা দেশ জুড়ে চলছে নাকা চেকিং। একটি মাছিও যাতে নিরাপত্তার বেড়াজাল ভেঙে গলতে না পারে সেই জন্য চলছে খানা তল্লাশি। এই পরিস্থিতিতে বীরভূমের নলহাটিতে উদ্ধার হলো গাড়ি ভর্তি বিস্ফোরক। পুলিশ সূত্রে জানা গিয়েছে অন্তত 20,000 জিলোটিন স্টিক ছিল ওই গাড়িতে। এত বিপুল পরিমাণ বিস্ফোরক নিয়ে যে কোথায় যাওয়া হচ্ছিল তা এখনো জানা যায়নি। কোনো পাথর খাদানে জিলোটিন স্টিক নিয়ে যাওয়া হচ্ছিল নাকি এর অন্য কোনো উদ্দেশ্য ছিল খতিয়ে দেখছে পুলিশ। দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে 13 জনের, আর তারপরেই তৎপরতা গোটা দেশ জুড়ে। নলহাটি থানার অন্তর্গত সুলতানপুর থেকেই বিপুল সংখ্যক জিলেটিন স্টিক উদ্ধার করা হয়েছে। পুলিশের বক্তব্য, একটি পিকআপ ভ্যানে করে নিয়ে আসা হচ্ছিল স্টিকগুলি। ঝাড়খণ্ডের পাকুয়ার দিক থেকে বেআইনিভাবে নিয়ে আসা হচ্ছিল 20,000 পিস জিলেটিন স্টিক। গোপন সূত্র মারফত খবর পেয়ে পুলিশ পাকুড় থানার সঙ্গে যোগাযোগ করে। তারপর নাকা চেকিং এর সময় পিকআপ ভ্যানটিকে আটকায় বীরভূম থানার পুলিশ। দিল্লির ঘটনা নিয়ে মন্ত্রিসভার জরুরি বৈঠকে দিল্লি বিস্ফোরণ নিয়ে সুরক্ষা বিষয়ক পর্যালোচনা করবেন প্রধানমন্ত্রী। বুধবার বিকেল 3:30 নাগাদ এই বৈঠক হওয়ার কথা। ভুটান সফর চলাকালীন থিম্পু থেকে এই বিস্ফোরণে মৃতদের প্রতি শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি আহতদের প্রতি সমবেদনাও প্রকাশ করেছেন। তিনি বলেন, দিল্লিতে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। আমি পরিবারের ব্যথা বুঝি, যারা নিজেদের পরিবারের আপনজনকে হারিয়েছে। গোটা দেশ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে। প্রসঙ্গত, দিল্লিতে গাড়ি বিস্ফোরণে আরও নতুন তথ্য পাওয়া গিয়েছে। বিস্ফোরণের আগে দিল্লির বিভিন্ন জায়গায় অবাধে ঘুরিয়ে বেরিয়েছিল বিস্ফোরক বোঝাই ঘাতক গাড়িটি। সোমবার দিল্লির লালকেল্লার মেট্রো স্টেশন লাগোয়া 1 নম্বর গেটের সামনে প্রবল বিস্ফোরণ ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায় বিস্ফোরণের দিন দুপুর 2:30 নাগাদ দিল্লির কনট প্লেস, ময়ূর বিহার এবং দিল্লির বিভিন্ন শহরে অবাধে ঘুরে বেরিয়েছিল গাড়িটি। কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের 3য় সেমিস্টারের ফলাফল। এবার প্রকাশিত হলো ফাজিলের অর্থাৎ উচ্চ মাধ্যমিকের সমতুল্য 3য় সেমিস্টারের ফলাফল। বুধবার মাদ্রাসা বোর্ডের তরফে এই ফলাফল প্রকাশিত হয়েছে। মাদ্রাসা বোর্ডের ফাজিলের 3য় সেমিস্টারে মোট পরীক্ষার্থীর সংখ্যা 5,894 জন। এর মধ্যে পাশ করেছে 5,504 জন, অর্থাৎ সার্বিকভাবে পাশের হার 93.38%। এই জলপাইগুড়ি এবং কোচবিহার এই দুই জেলায় যতজন পরীক্ষার্থী ছিল সকলেই পাশ করেছে। ফলে এই দুই জেলায় পাশের হার সর্বাধিক। 3য় সেমিস্টারে মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা ছিল 3,251 জন। তাদের মধ্যে পাশ করেছে 3,123 জন, পাশের হার 96%। ছাত্রীর সংখ্যা পাশ করেছে 2,634, অর্থাৎ পাশের হার 90%। ফাজিলের 3য় সেমিস্টারের ফলাফল প্রকাশের পর এক্স হ্যান্ডেলে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, আজ পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পরিষদের 3য় সেমিস্টারের সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানানো হচ্ছে। সোমবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে লালকেল্লা চত্বর। আর এই বিস্ফোরণের পিছনে জঙ্গি যোগের ইঙ্গিত মিলেছে। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভুটান সফর শেষ করে হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে ছুটে যান প্রধানমন্ত্রীও। বুধবার একটি উচ্চ পর্যায়ে নিরাপত্তা বৈঠকও সংগঠিত হয়। বিস্ফোরণের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কড়া জবাব দেওয়া হবে। ভুটান থেকে হুঙ্কার দেওয়ার পরদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির LNJP হাসপাতালে পৌঁছে দিল্লি বিস্ফোরণের আহতদের সঙ্গে দেখা করেন। 10ই নভেম্বর সোমবার সন্ধে 6:55 নাগাদ লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে গাড়ি বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী শহর দিল্লি। আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছিল। ভারতের মাটিকে ফের রক্তাক্ত করার জন্য হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী। ভুটানে দাঁড়িয়ে বলেছেন, আজ আমি এখানে অত্যন্ত মন খারাপ নিয়ে এসেছি। দিল্লিতে হওয়া ভয়াবহ ঘটনা সকলের মনকেই ব্যথিত করেছে। আমি পীড়িতদের জন্য সমব্যথী। এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। আমাদের খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফিরে আসবো আগামী গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ধন্যবাদ।